হ্যাঁ পলক ভাই, কি সমস্যা একটু বলেন। ওয়েবসাইটে ঢুকলে যে উপরে যে মেনুগুলো আছে না, যে যে if ভয়েস ফ্যাশন, এটা নতুন করে অ্যাড করবো কিভাবে? আর আমি দেখেন একটা পেজ করছি, ওটা আমাকে উপরে অ্যাড করে দেয়। পলক ভাই আমি বুঝতে পারিনি, কষ্ট করে আরেকবার একটু বলেন কি অ্যাড করতে চাচ্ছেন। ওয়েবসাইটে ভাই যে একদম উপরে যে এগুলো আছে না, হচ্ছে অটোমোটিভ, যে তারপরে হচ্ছে ভয়েস ফ্যাশন, ম্যাথ ফ্যাশন, যে ক্যাটাগরি গুলো আছে, এগুলা অ্যাড করবো কিভাবে? এই যে মেনু, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা এগুলা অটোমোটিভ, এগুলা নতুন করে একটা অ্যাড করতে যাচ্ছি, এটা অ্যাড করবো ও কোথায়? আচ্ছা, এটা আমাদের ফাইনাল কোনো কিছু না, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, আমি এগুলা এগুলা আমি অ্যাড করতে বুঝতে যাচ্ছি পেরেছি। আর কি। এটা হচ্ছে অ্যাড করার জন্য আমাদের মেনুতে যে এটা করতে হবে, দেখেন আমি অ্যাড করা শিখাচ্ছি, তবে এটা আপনাদের করার দরকার নেই, এটা আমাদের ফাইনাল কোনো কিছু না। কারণ এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের, আমি হেডারটা আসলে এখনো করতে পারিনি। হেডার করব, ফুটার করব, একদমই ফ্রেশ ডিজাইন থাকবে। আর আপনাদের যে পেজ ডিজাইন করতে বলতেছি, ওই পেজটা তখন এক একটা মেনুর ভিতরে দিয়ে দিব। যেমন এই মেন্স ফ্যাশনে এখন ক্লিক করলে আমরা কিন্তু মেন্স ফ্যাশনে যাচ্ছি না, যাচ্ছি কি দেখেন কোথায় চলে আসছি। মেন্স ফ্যাশনে আর আসি নাই, আমরা চলে আসছি প্রোডাক্ট কোয়ালিটিতে, অর্থাৎ আলাদা আলাদা আরেকটা জায়গায় চলে আসতেছি। এখন বেবি প্রোডাক্টে ক্লিক করি, দেখি হ্যাঁ এখন এটার সাথে লিংক আপ করা আছে, এটা বেবি প্রোডাক্টে আসছে। ঠিক আছে, আমাদের মেনুগুলো সবগুলো কি ঠিক আছে কি? এই যে গেমিং এ চলে গেছে, আমি হোম এন্ড কিচেন কিচেনে ক্লিক করেছি, গেমিং এ চলে আসছে। তো এগুলোর লিংক আপ করা এখনো ঠিক নাই। তো আমি যখন এই মেনুগুলো ক্রিয়েট করব, তখন এই মেনু ক্রিয়েট করার পরে আপনাদের প্রত্যেকের যে পেজ আছে সেই পেজটাকে লিংক আপ করে দেবো। যেমন বেবি একটা প্রবলেম আছে ভাই, পেজে জানি, পেজে গেলে আমি একটা দেখাচ্ছি এবার। পেজে যাব। হ্যাঁ হ্যাঁ, এডিটর থেকে পেজে যান। আচ্ছা, কোন নিচে দেখেন পেজে ভাই, যাব? আমি একটা পেজ অ্যাড করছি, ওইটাতে একটু ঢুকেন। কোনটা? আমার নাম দিয়ে করা আছে, দেখেন নিচে নিচে আমার নাম দিয়ে করা আছে, দেখেন অথবা আমার নাম দিয়ে। সে আজকে করছে বলে ভাই, হেলথ এন্ড হাউস হোল্ড। এটা? হ্যাঁ, হেলথ এন্ড হাউস হোল্ড লেখা আছে। এটা কি এলিমেন্টর দিয়ে ওপেন করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট দিয়ে এডিটে ক্লিক করুন। হ্যাঁ পলক ভাই বলেন, ওপেন করছি তো। ভাই একদম নিচে, নিচে যান, নিচে যে প্রোডাক্ট গুলো অ্যাড করছি, তো এগুলো এডিট করা যাচ্ছে না, এগুলো এডিট করতে কোথায় থেকে? এগুলো এগুলো ভাই, এই যে এগুলো, এই প্রোডাক্ট গুলো এডিট করতে কোথায়? আচ্ছা, এইটা এডিট করার জন্য আপনি যে ইটা নিয়েছেন, এটা হচ্ছে দেখতে হবে আপনি একটা মাত্র আহ কলা ব্যবহার করেছেন, যেটা একটার ভিতরে বিভিন্ন আপনি প্রোডাক্ট অ্যাড করে দিয়েছেন, এইভাবে করলে হবে না, কলামগুলো আলাদাভাবে নিতে হবে। যেমন এলিমেন্টস থেকে আমাদের নিচে একটু স্ক্রল করি, Wait. এই যে প্লাস আইকনে ক্লিক করে নতুন করে করে আমাদের কলাম নিতে হতো, আপনি এখানে একটা কলামের ভিতরে করে ফেলেছেন, এই কারণে আপনি সেপারেট করতে পারছেন না। যা পরিবর্তন করবেন এটার ভিতরে হয়ে যাবে সব।
একটা মাত্র সেকশন নিয়েছেন, সেকশন, এই যে অ্যাড সেকশন বলছে, একটা সেকশনের ভিতরে আপনি ইনার সেকশন নিয়েছেন, এই যে এটা হচ্ছে একটা ইনার সেকশন নিয়েছেন, এটা একটা ইনার সেকশন নিয়েছেন, এরকম ইনার সেকশন নিয়েছেন একটা, এই কারণে। আর আপনারা যত বেশি যে সেকশন প্রোডাক্ট গুলো নেবেন, দেখা যাচ্ছে এডিট করা যাবে না? কি করতে চাচ্ছেন এই প্রোডাক্ট গুলো? এগুলা মানে এই যে নাম প্রাইসটা এডিট করে দিলাম, তারপর হচ্ছে প্রোডাক্টের নেমগুলা যদি এডিট করতে চাই। ও আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনাদের তো ওই সিস্টেমটা শিখাই নাই এখনো। আমি তো এখন আপনাদের যেটা শিখাইছি সেটা হচ্ছে ব্লগ কিভাবে লিখতে হয়, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করা, মানে সেখানে প্রাইস, মানুষ ক্লিক করলে সেটাতে চলে যাবে, কিভাবে যাবে, এই বিষয়গুলো এখনো দেখাই নাই। এটা হচ্ছে আমাদের ও কমার্সের কাজ। ও কমার্স নামে একটা টুলস আছে যার মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে এই প্রোডাক্টের প্রাইস কত, টাইটেল কি থাকবে, এটার কি ফিচার ইমেজ কি থাকবে, কতগুলো ইমেজ থাকবে, সম্পূর্ণ বিষয়গুলো ওই টুলস এর মাধ্যমে করতে হবে। কিন্তু এখন আমি আপনাদের যে ধরনের ডিজাইন করতে বলেছি সেটা হচ্ছে এখানে এই এই টাইপ থাকবে না, যেমন টাইটেল, স্টার, টাকা, কার্ড, এরকম থাকবে না। এখন টাইটেল, ডিসক্রিপশন, একটা পিকচার দিয়ে বাই নাও প্রোডাক্ট দিবেন, ডিরেক্টলি থাকবে। আর এইভাবে যখন প্রোডাক্ট, আপনি অনেকগুলো প্রোডাক্ট একটা পেজে দেখাতে চাচ্ছেন, সেটা করার জন্য আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে, আমি একটু পোস্ট করে নিতে চলে হবে যাই আগে ভাই। না? হ্যাঁ, আগে পোস্ট করে নিতে হবে, রৌনক ভাই যেভাবে করছে আগে তো আলাদাভাবে হ্যাঁ, পোস্ট করতে এই হবে। যে এখানে একটা বিষয় খেয়াল করেন, ও কমার্স নামে একটা টুলস আছে, তার নিচে আছে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে যদি আমরা অ্যাড নিউতে ক্লিক করি, দেখেন কি হবে। এই টুলসটার কাজ আমি এখনো শিখাইনি, শিখাবো আপনাদের। আসলে ওই পেজটা ডিজাইন শেষ হলে আমি আপনাদের এই বিষয়টা শিখাতাম। তো দেখেন, অ্যাড নিউ প্রোডাক্টের জন্য আমাদের এই প্রোডাক্টের নাম লিখতে হবে। যেমন এখানে ডিজাইন হয়ে আছে, আমাদের কষ্ট করে এরকম হচ্ছে একটা পিকচার নিতে হবে না, কিছু টেক্সট, তার নিচে একটা বাটন, এরকম নিতে হবে না। যদি আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করি, অটোমেটিক্যালি সেই ডিজাইনে এখানে আপলোডটা হবে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা প্রোডাক্টের সেই টাইটেল আর কি, প্রোডাক্টের নাম দেই, এখানে প্যারাগ্রাফ লিখলাম, অর্থাৎ প্রোডাক্টের ডেসক্রিপশন। এরপর দেখেন এসএসএ প্লাগইন তো এখানে আমাদের কাজ করবেই। প্রোডাক্টের প্রাইস আছে, এই যে জেনারেল থেকে আমাদের রেগুলার প্রাইস, সেলস প্রাইস, আরো অনেক বিষয় আছে এখানে, দেখেন কতগুলো ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি, শপিং, লিংক, প্রোডাক্ট, আল্ট্রাভিউশন আছে, অ্যাডভান্স আছে, অনেক কিছু আছে, কার্ট ফ্লো আছে, গেট মোর অপশন, অনেক কিছু। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ক্লাস নিতে হবে, তার আগ পর্যন্ত এই বিষয়টা বুঝতে পারবেন না। আর এর আগে আমি যেটা বলবো, আপনাদের প্রোডাক্ট এড করার জন্য আপনারা নিজের মতো করে একটা ইমেজ নেবেন, এরপরে কিছু টেক্সট নেবেন, তার নিচে বাটন নেবেন, এইভাবে করে দিবেন। অ্যাড টু কার্ট, আসলে অ্যাড টু কার্ট তো থাকবে না, কারণ আমরা এখানে ও কমার্সটা এখনো সেটিং করিনি। এখন যেটা করতে হবে সেটা আপনাকে ফুল একটা পেজ ডিজাইন করতে হবে, অর্থাৎ কন্টেন্টের মাধ্যমে, কিছু পিকচার, কিছু লেখা, কিছু বাটনের মাধ্যমে। আর যখন আমরা এইভাবে প্রোডাক্ট অ্যাড করব, তখন তো কোনো চিন্তাই নেই, আমরা ব্লগটা আগে করে নিচ্ছি, পরে পরে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করা শিখবো। তো এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা চাইলে অ্যাড করতে পারবো। অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট ডাটা, এখানে লেখা আছে স্যাম্পল প্রোডাক্ট। তো দেখেন এখানে সুন্দর করে লেখা আছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এটা সিলেক্ট করে দিলেই এখানে আমাদের বলছে প্রোডাক্টের ইউআরএল, অর্থাৎ এখানে আমরা বসাবো অ্যামাজনের যে ইউআরএলটা আছে। আচ্ছা, আমার মনে হয় আমি একটু বেশি বলছি এই বিষয়গুলো নিয়ে, আর এইটার ক্লাস যদিও এটা না, তো এটা না বলাই ভালো। আরে ভাই, অ্যাফিলিয়েটেড, অন্যদিন নিয়ে এটা অন্যদিন, আজকে নিলে হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমরা পরে নিব। সো আপনাদের জন্য আরো অনেক ইজি বিষয়গুলো সামনে আসতেছে, আপনারা আপাতত পেজটা ডিজাইন করা শিখেন জাস্ট। আর পলক ভাইয়ের জন্য যেটা বলবো, এটা হচ্ছে প্রোডাক্টের ওইভাবে চলে আসছে, আপনি সেকশন একটা নিয়েছেন কিন্তু ইনার সেকশন হয়নি, ভিতরে একটা মাত্র সেকশন হয়েছে, ভিতরে ইনার সেকশন নিয়ে নিয়ে আপনি যদি এইভাবে করতেন, যেমন আমরা দেখালাম যে নতুন সেকশন এখান থেকে নিয়ে যখন আমরা অনেকগুলো এই যে অ্যাড করলাম, অ্যাড করার পর যদি এরকম একটা ইনার সেকশন নেই, তাহলে যেটা ঘটবে, 6টা প্রোডাক্টের ইমেজ, টেক্সট, বাটন, এগুলো নেয়ার জন্য আমরা জায়গা পাবো, তাই না? এটা যদি আমরা নেই, এই কি ব্যাপার, মাঝে মাঝে কথা বললেন রে ভাই।
ভাই শুনছি, আপনি বলেন। তোরা তো বুকের উপর কেড়ে ওকে, তো আমরা আজকে আসলে এই ক্লাস না, পলক ভাই কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি বুঝছি। আমি মানে আগে একটা পেজই তৈরি করছিলাম, তো তারপরে ও, পেজই আমার এই কাছে পেজটা এভাবে চলে আসছে তাই না? হ্যাঁ ভাই। একটা পেজ তৈরি করতে তো অনেক কটা পোস্ট করা লাগবে ভাইয়া। হ্যাঁ, সো এখানে বিষয় হচ্ছে আমরা আগে প্রোডাক্ট নিয়ে ভাববো না যে এভাবে কিভাবে প্রোডাক্ট অ্যাড টু কার্টে যাচ্ছে, কিভাবে কার্ট থেকে সেই ভিজিটররা বা সেই ট্রাফিকটা কিভাবে আমার ওয়েবসাইটে অর্ডার করতে পারে, বিষয়গুলো দেখাবো আমি ওকমার্স টুলস এর মেজরিটি পার্সেন্ট যতটুকু সম্ভব হয় আপনাদের শেখানোর চেষ্টা করব, যদিও এটা আমাদের কোর্স না তারপরেও। আচ্ছা, এখন আমরা যেদিকে একটু ড্রাইভ করার চেষ্টা করব সেটা হচ্ছে ফাইবার নিয়ে। আমি আজকে আপনাদের শুধুমাত্র কনসেপ্ট, মানে আজকে আপনারা জাস্ট লিসেনার হিসেবে থাকবেন এখানে, ঠিক আছে? আমি চেষ্টা করব ফাইবার মার্কেট প্লেস নিয়ে সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য, দেন নেক্সট ক্লাসে আমরা ফাইবার একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত আমরা যে কাজগুলো শিখেছি সেই কাজগুলো সম্পর্কে একটু ফাইবারে রিসার্চ করব। ভাই, কাজ শিখে আপনি যত অ্যাডভান্স লেভেলের কাজ শিখেন না কেন, যদি মার্কেট প্লেস সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, আপনি কোনোদিনই এখান থেকে টাকা আর্ন করতে পারবেন না। তাহলে আমরা ইতিপূর্বে যতটুকু গুরুত্ব দিয়ে কাজ শিখেছি তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের মার্কেট প্লেসে। জি ভাইয়া। আমরা কাজ শিখেছি হচ্ছে এসিওর, এসিও। আমি এসিও সার্ভিস বা শুধু এসিও লিখেও সার্চ করা যেতে পারে, এসিও সার্ভিস লিখে আমি সার্চ করছি ফাইবারে, দেখবো এটার কি অবস্থা। ওকে, অনেকে এই 5, 10, 20 ডলার দেখে আবার ঘাবড়াবেন না যে ভাই এত কম ডলার কেন বা এরকম সার্ভিস কেন। আসলে ফাইবারে একটু এরকম ধরনের কাজই হয়ে থাকে, তবে আমরা গিকের ভিতরে যখন ডিটেলসটা দেখবো তখন বুঝতে পারবো বিষয়টা। ওকে, এসইও সার্ভিস লিখে আমি সার্চ করেছি। সবকিছু বলার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটা কেমন, ঠিক আছে? ফাইবার মার্কেট প্লেসটা এরকম যে প্রত্যেকটা ফ্রিল্যান্সার এখানে তার সার্ভিস সম্পর্কে বলে রেখেছে। এখন ক্লায়েন্ট এখানে এসে সেই সার্ভিসটা দেখবে, যদি পছন্দ হয়, যদি পছন্দ হয় তাহলে এই সার্ভিসটা সে কিনে নিবে। এটা হচ্ছে মূল মূল কনসেপ্ট ফাইবার মার্কেট প্লেসের, এটা হচ্ছে মূল কনসেপ্ট। আমি আমার সার্ভিস সম্পর্কে বলে রাখবো, আমি কি পারি সেটা সম্পর্কে এখানে বলে রাখবো, যার এইটা প্রয়োজন হবে সে এখান থেকে এসে কিনে নিবে, আমার সার্ভিস সে কিনে নেবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। উদাহরণের সময় সব ক্লাসে আমি এটা বলে থাকি, ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে একটা বাজার, আর সে বাজারের যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন সেটা হবে আপনার একটা দোকান, আর এই অ্যাকাউন্টে যখন আপনি বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করবেন সেটা হবে আপনার প্রোডাক্ট। তো আপনি যখন একটা নতুন বাজারে দোকান দিতে যাবেন তখন সেই বাজার সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে যে আমি এই বাজারে দোকান দিচ্ছি, এই এলাকার জনসংখ্যা কেমন আছে, সেই জনসংখ্যা অনুযায়ী আমার বিক্রি কেমন হবে, ইতিপূর্বে যারা দোকান দিয়েছিল তারা কি পরিমাণে সেল করেছে এবং তারা লাভবান ব্যবসায়িক কিনা, সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং কোন পজিশনে দোকানটা করলে, কিভাবে দোকানটা করলে আপনি এখান থেকে সাকসেসটা বের করে নিয়ে আসতে পারবেন। ফিজিক্যালি একটা দোকান দিতে হলে এগুলো রিসার্চ করতে হয় না? জি ভাইয়া। ঠিক
আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করব তখন আমাদের এইরকম ভাবে রিসার্চ করতে হবে। তো আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে কি একটা বাজারে আছি, তাই না? এটা একটা বাজার। এই বাজারে আমি একটা পণ্য খুঁজতেছি, পণ্যর নাম হচ্ছে এসইও সার্ভিস। এখন দেখেন এই বাজারে কতগুলো পণ্য আছে এসইও সার্ভিস নিয়ে, এইখানটায় দেখাচ্ছে 3853টা সার্ভিস অ্যাভেলেবল আছে, তাই না? তো যেহেতু আমরাও এখানে এই বাজারে একটা দোকান করব, এই জন্য আমরা নিচে স্ক্রল করে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু রিসার্চ করে দেখব যে ইতিপূর্বে যাদের দোকান ছিল তারা কিভাবে তাদের ক্রেতার কাছে বিক্রি করেছে, কি ধরনের সন্তুষ্টি বজায় রেখেছে, কত টাকায় বিক্রি করেছে, কি সার্ভিস দিয়েছে, এই সম্পর্কে আমরা একটু দেখব। তো প্রথমে দেখেন আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্ট মিন এটাকে আসলে ফাইবারের ভাষায় গিগ বলে, ঠিক আছে? আমরা একটা গিগ দেখতে পাচ্ছি, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। আমাদের সাথে ফাইবার এক্সপার্ট আছে একজন, কই আকাশ ভাই আছেন? জি ভাই। ভাই এক্সপার্ট কোথায় হলাম ভাই? এক্সপার্ট হলে তো কাজ পাইতাম। কন্টিনিউ কাজ পাওয়ার পরে তো জি ভাই। আরে কন্টিনিউ তো করছেন, কাজ তো করছেন। জি ভাই। ওকে, তো আমি যেভাবে বলছিলাম কাজ কি এভাবে হচ্ছিল? জি ভাই, এইভাবে সবকিছু তো করতেছিলাম। ওকে, ঠিক আছে, অ্যানালাইসিস করে করে সবকিছু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। তো আমরা কয়েকটা গিগ এখান থেকে নিউ ট্যাবে ওপেন করেছি। আমরা প্রথম গিগটা দেখব এসইও সম্পর্কে সে কি করবে। এখানে দেখেন একটা টাইটেল দিয়েছে। এখন আমরা যেটা ওপেন করেছি আমাদের সামনে, আমি বোঝানোর জন্য উদাহরণটা এভাবে ব্যবহার করছি, এটা একটা প্রোডাক্ট। তো আপনাকে ম্যানুয়ালি থিঙ্ক করতে হবে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে সেই প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই, সেই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়েছে, সেই ব্র্যান্ড সম্পর্কে কি সার্ভিস পাবে ক্রেতা নিয়ে যাওয়ার পরে, সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন সেই প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে। তো এইখানে হচ্ছে এই মার্কেট প্লেস, এই বাজার এমন একটা বাজার যেখানে কারোর সাথে কারো ফিজিক্যাল দেখা হবে না। এটা আপনাকে কন্টেন্টের মাধ্যমে, লেখার মাধ্যমে বোঝাতে হবে যে আপনার প্রোডাক্টটা কি সম্পর্কে এবং কি কি সার্ভিস আপনি দিবেন। এখানে আমরা এই প্রোডাক্টের একটা টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলে লেখা আছে আই উইল ডু ওয়েবসাইট অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্ক, তাই না? এটা হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল। এখন আমরা দেখি এই প্রোডাক্টটা কতবার বিক্রি হয়েছে। অলরেডি এখানে এই যে রেটিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটালি 5 স্টার থাকে, এটা 4.9 স্টার পর্যন্ত হয়েছে। অলরেডি 49 বার এই প্রোডাক্ট বিক্রি হয়েছে এবং 4টা অর্ডারে আছে, মানে 4টার কাজ এখনো রানিং চলতেছে। এই পাশে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাকেজ। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেসিক, তারপরে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম। যেমন আমাদের কিছু কিছু প্রোডাক্ট থাকে আমাদের দেখা যাচ্ছে মিনি প্যাক থাকে, তারপরে মিডিয়াম একটা প্যাক থাকে, এরপরে ফ্যামিলি প্যাক থাকে, এরকম থাকে না? জি ভাইয়া থাকে। ঠিক এরকমটাই এই বিষয়। এখানে এই প্রোডাক্টের এটা বলতে পারেন মিনি প্যাক, এখানে নাম দেওয়া হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো দেখেন বেসিকটা হচ্ছে সবচাইতে ছোট, এটার জন্য $30 চার্জ করবে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে তার চাইতে একটু বড়, এটার জন্য সে $70 চার্জ করবে। এবং প্রিমিয়ামটা হচ্ছে তার দেওয়া সবচাইতে বড়, মানে এই ব্যক্তির দেওয়া সবচাইতে বড়, এটার জন্য সে $120 চার্জ করবে। তো এখানে আমরা এই টাইটেলটা দেখে আমি সবার কাছ থেকে একটু মতামত নিই, কি বুঝতে পেরেছেন আপনি? সাব্বির ভাই বলেন তো দেখি, এই টাইটেল দেখে আমরা কি বুঝলাম? এই সার্ভিসটা কি ধরনের হতে পারে বা এই প্রোডাক্ট কি সম্পর্কে হবে?
এটা হলো এসইও করে দিবে আর গুগলের টপ র্যাঙ্কিং এ এনে দিবে। আচ্ছা মানে ঠিক আছে, তবে আপনি উল্লেখ করতে ভুলে গেছেন, সেটা হচ্ছে এটা শুধুমাত্র অন পেজ অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন। এরপরে আমরা পিকচারের দিকে খেয়াল করব। অবশ্যই আমরা যখন কোনো প্রোডাক্ট দেখি কোনো দোকানে, যে দেখতে সুন্দর না হলে কিন্তু সেটা কেউ কিনবে না। তো এই প্রোডাক্টের ডিসপ্লে মানুষের চোখে যেন পড়ে, ঠিক সেভাবে আপনার দোকানে সাজানোটা হচ্ছে একান্তই আপনার দায়িত্ব। কিভাবে এই প্রোডাক্টটাকে আপনি সাজালে মানুষের চোখে ধরবে, এইটা হবে আপনার এই পিকচার। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এই পিকচারের ভেতরে দেখেন সুন্দর করে বলা হয়েছে সে কি কি কাজ করবে এবং একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছে, যেন কোনো বায়ার যদি এই তার অন পেজ অপটিমাইজেশনের প্রয়োজন হয়, এই পিকচারটা দেখে কনভিন্স হয়। যেমন কমপ্লিট ওয়েবসাইট এসইও অপটিমাইজেশন ফর গুগল টপ র্যাঙ্কিং, এই কথাটার মানে ক্লায়েন্ট সে কনভিন্স হবে যে দেখতে পাচ্ছে টপ র্যাঙ্কিং কে নিয়ে চলে আসবে অন পেজ অপটিমাইজেশন করে। এছাড়া দেখেন এখানে বলছে গুগল টপ পেজ র্যাঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ করবে, মেটা ট্যাগ অপটিমাইজেশন করবে, সাইটের স্পিড অপটিমাইজ করবে। এটা যদি মনে করেন যে ভাই এটা শিখতে হবে, আমি আপনাদের আমি একটা ক্লাস নিয়ে নিব, এটা আপনাদেরকে দেখাবো। আপডেট গুগল শিট স্ট্র্যাটেজিস। আচ্ছা, কমপ্লিট ওয়ার্ক রিপোর্ট মানে সে যে অন পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো করবে সম্পূর্ণ সে একটা রিপোর্ট তৈরি করবে। যেমন অন পেজ অপটিমাইজেশনের ভেতরে আমাদের কাজ আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করলাম, আমি যদি 20টা কিওয়ার্ড রিসার্চ করি এটা তো আর মুখে বলা সম্ভব না, তাই না? সেটা আমাদের একটা এক্সেল ফাইলে সুন্দর করে সাজাতে হবে। যদি একটা ফাইল আমি আপনাদেরকে দেখাই, অলরেডি তো আমরা অন পেজ অপটিমাইজেশনের কিওয়ার্ড রিসার্চ করেছি কয়েকবার। আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চের কাজটা যখন আমরা প্রোভাইড করি তখন ক্লায়েন্টকে আমাদের কিভাবে প্রোভাইড করতে হয় এই বিষয়টা আমি দেখাইছি, তাই না? কিন্তু পূর্বে আপনাদের দেখাইছি না? জি ভাই। দেখেন এইখানে এই যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা তো আর মুখে বলতে পারবো না যে কোনটার কি অবস্থা। এই যে একটা কিওয়ার্ড রিসার্চের একটা শীট আছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড গুলো, এটা কোন কারেন্সির জন্য, মান্থলি সার্চ ভলিউম, এখানে কম্পিটিশন হাই লো মিডিয়াম, এরপরে যে আমাদের সিপিসি এই বিষয়গুলো আছে, আরো এক্সেট্রা বিষয় আছে এই পাশে আমাদের বিষয়গুলো আছে। এটা হচ্ছে সেই আমাদের ওয়ার্ক রিপোর্ট। পরে যেটা আছে আপডেট গুগল স্ট্যাটিস্টিক যেটা আছে আমাদের, এটা হচ্ছে গুগলে আমি অর্ধেকটা কাজ করলাম। ধরেন 5টা কিওয়ার্ড রিসার্চ করেছি, 5টা কিওয়ার্ড থেকে মোটামুটি সেটা 5 নম্বরে আছে, তখন গুগল যে ওয়ার্কার আছে সেই ওয়ার্কারটা তার বায়ারকে জানাবে যে এখন বর্তমান অবস্থা 5টা কিওয়ার্ড ব্যবহার করে এই স্ট্র্যাটেজিতে আছে। এরপরে যখন 10টা কিওয়ার্ড ব্যবহার করবে তখন সে 5 নাম্বার থেকে 3 নম্বরে ডেভেলপ করলো। এই যে স্ট্র্যাটেজিটা সে তার ক্লায়েন্টকে প্রোভাইড করলো, মানে আগে 5টা ব্যবহার করে সে 5 নম্বরে ছিল, এরপরে যখন 8টা ব্যবহার করলো তখন সে 3 নম্বরে চলে আসলো। এই যে ডিফারেন্সটা হচ্ছে সেটা ক্লায়েন্টকে বুঝাই দিবে, সেই গুগল আপডেটটাই এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া এখানে যে প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে আপনারা প্রত্যেকটা সম্পর্কেই আমার মনে হয় জানেন। এখানে আনকমন কোন সার্ভিস আছে বলে আপনাদের মনে হচ্ছে? এইখানটায় খেয়াল করেন তো, যেটা আপনারা পারবেন না বা জানেন না আপনার কাছে আনকমন, সাইড স্ক্রিপ্ট অপটিমাইজেশন এইটা, তাই না? আচ্ছা, সাইট স্পিড অপটিমাইজেশন, যেটা যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করব, অন পেজ অপটিমাইজেশনের একটা কাজের অংশ যদি এটা বলি, আসলে মূলত সাইট স্পিড অপটিমাইজ করা
একদম এসইও সার্ভিসের মধ্যে পড়ে না, এটা একটা এক্সট্রা সার্ভিস হিসেবেও বলে নিতে পারেন। তো এটা আমি আপনাদের কোন একটা ক্লাসে শিখাই দেব কিভাবে একটা সাইটের স্পিড ডেভেলপ করা যায়, ঠিক আছে? মানে সাইটের এটা কি, মানে সাইটের স্পিডটা বাড়ে এটা? হ্যাঁ, স্পিডটা বাড়ে মিন এখানে আপনার হচ্ছে যেমন সাইট ওয়েবসাইট স্পিড চেকার, হ্যাঁ, স্পিড চেকার। এখানে একটা বিষয় আছে, গুগল তার কিছু এই যে এটা হচ্ছে জিমেট্রিক্সটা হচ্ছে অনেক ভালো মানের ওয়েবসাইট। এখানে আমরা একটা ওয়েবসাইটের স্পিড কেমন সেই সম্পর্কে অ্যানালাইজ করতে পারি, যে এই ওয়েবসাইটটার প্রত্যেকটা পেজ আপলোড হতে কতটুকু সময় লাগে। আমরা tunerproduct.com এখানে দিলাম, এরপরে টেস্ট ইওর সাইটে ক্লিক করছি। তো দেখেন এরা অ্যানালাইজ করতেছে একটু সময় নেবে, প্রত্যেকটা পেজ ঘুরে ঘুরে দেখবে এরা। দেখার পরে এরা আমাকে একটা রিপোর্ট দিবে যে আমার পুরো ওয়েবসাইটটা অ্যানালাইজ করতে তার কতটুকু সময় লাগছে। তো দেখেন এইটা জিমেট্রিক্স গ্রেড দিয়েছে আমাকে A+, মানে এ আর কি, এ দিয়েছে, তার মানে হচ্ছে আমার এটা ভালো পারফরমেন্স 98%, তার মানে হচ্ছে এটা অনেক ভালো। এরপরে দেখেন কত সেকেন্ড লাগতেছে সেই সম্পর্কে বলছে, কত টিবিটি, যেটা আমাদের টিবিটির এটা এখানে বলা হয়েছে, কোন একটা টাইমিং এর এটা হচ্ছে একটা কোন স্ট্রেজ হবে। এটার উপরে মাউসের কার্সার নিলে দেখেন উপরে আমাদের এই বিষয় সম্পর্কে বলে দিচ্ছে যে এটা আসলে মূলত কি ধরনের রিপোর্ট। এখন কথা হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এখানে ভিজিট করেছি, এখানে জিমেট্রিক্স যদি আমাদের এ গ্রেড দেখায় তাহলে নিঃসন্দেহ ধরে নেব আমাদের ওয়েবসাইটে স্পিডে কোনো সমস্যা নেই। যদি বি বা সি ডি এরকম দেখাতে পারে, এরকম যদি দেখায় তাহলে ধরে নেব যে আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা আছে। এছাড়া আমরা একটা অন্য ওয়েবসাইট দেখতে পারি। তখন ভাই রমজান মাসের ক্লাসটা কেমন ভাবে হবে তারাবির নামাজ? এটা আমাদের শিডিউলটা একটু চেঞ্জ করতে হবে, দেখি আমি নোটিস করে দিব আপনাদের। আপনি যে কোনো ওয়েবসাইটকে এখানে ই করতে পারেন, চেক করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন যে আসলে বর্তমানে এই ওয়েবসাইটটার কি অবস্থা, এটা দেখার জন্য অ্যানালাইজ করে দেখতে পারেন জি ম্যাট্রিক্স থেকে, জিটি ম্যাট্রিক্স। এই রিপোর্টটা দেয়াই কি সাইট স্পিড অপটিমাইজেশন না এই রিপোর্ট বাড়া স্পিডটা বাড়ানোর কাজটা? হ্যাঁ, স্পিড বাড়াতে হলে কি, এই দেখেন আমাদের ওয়েবসাইটের চাইতে এই ওয়েবসাইটের গ্রেড অনেক কম, এটা হচ্ছে বি গ্রেডের একটা ওয়েবসাইট। তাহলে এটাকে জাস্ট আমি 1 ঘন্টা কাজ করে দেব এই ওয়েবসাইটটাতে, তাহলে এটা এ গ্রেড হয়ে যাবে। সেটা কি কাজ করতে হবে আমি নেক্সট কোন একটা ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা এ গ্রেড করতে হয়। যেমন আমাদের ওয়েবসাইটে বারবার লগইন করার সময় সি প্যানেলে যখন লগইন করছিলাম দেখাচ্ছিল যে জেটপ্যাক নামে একটা
অপশন আমাদের দেখাচ্ছিল, ওইটাতে ইমেল সেন্ড করতে বলে, তাই না? জি এটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য একটা আমাদের হেল্পফুল সফটওয়্যার, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে স্পিড বাড়াতে পারি। আরো কিছু আছে, সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, মূলত আমরা ফাইবার নিয়ে যেহেতু কথা বলছিলাম, ফাইবারে আবার ব্যাক আসি। তো আমাদের বাকি আছে হচ্ছে এইটা। এখন দেখবো সে বেসিকের ভেতরে, অর্থাৎ আমাদের এই মিনি প্যাকের ভিতরে কি কি সার্ভিস দিবে তারা। এই যে এসে অপটিমাইজ সে করবে, সে কি সার্ভিসটা দিবে সেটা একটু দেখি। ঠিক আছে, এখানে বলছে 10টা পেজ সে অপটিমাইজ করবে, গুগল অ্যানালাইটিকটা সেটআপ করে দিবে, হাই কিছু ডিএ এবং পিএ যারা আছে সেই ব্যাকলিংক তৈরি করে দিবে। আচ্ছা, ব্যাকলিংক যদি দিয়ে থাকে তাহলে অফ পেজেরও কিছু কাজ সে করবে। হ্যাঁ, যদিও অন পেজের কথা বলেছে, কিন্তু ব্যাকলিংকটা হচ্ছে আমাদের অন অফ পেজ অপটিমাইজেশনের Off page। কাজ। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম টোটালি সে কাজ করবে হচ্ছে 10টা পেজ নিয়ে। যেমন আমরা ভাবি যে সার্চে আসলে মনে হয় আমাদের পুরো ওয়েবসাইটটাই আসবে। আমি এটার উপরে মনে হয় আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম যে না, কখনোই সার্চে আমাদের পুরো ওয়েবসাইট, আমাদের স্পেসিফিক একটা পোস্ট আসতে পারে, আমাদের একটা পেজ আসতে পারে। হ্যাঁ, এরকম মানে এটা আমাদের যে কোনো- কিওয়ার্ডের উপর হ্যাঁ, আসবে। কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে কোনোটাই সার্চ রেজাল্টে চলে আসতে পারে। তো এখানে বলছে সে 10টা পেজ নিয়ে কাজ করবে যেটা টপ র্যাঙ্কিং এর মধ্যে থাকবে। টাইটেল অপটিমাইজেশন করবে, এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 যেটা, এই বিষয়ে তো আপনারা জানেন, তাই না? হ্যাঁ, এটা তো জানি, হেডিং 1 হেডিং 2 ছোট বড়, মানে টাইটেল গুলো ছোট বড় ইয়া করে, কিন্তু এটা হ্যাঁ, এখানে কিভাবে, মূল এটা বিষয়টা যেটা রিপোর্টটাই বোঝানো দিবে হয়েছে- কিভাবে এটা? হ্যাঁ, যেটা বোঝানো হচ্ছে যে আপনার যখন ইউএসটিসি এর মাধ্যমে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা লিখেন, তখন তো হেডিং 1, হেডিং 2 ব্যবহার করতে হয়, তাই না? এসিও অপটিমাইজ, মানে এসিও উপযোগী পোস্ট করতে হলে হেডিং এর ব্যবহার করতে হয় না? হ্যাঁ, করতে হয়। এই কথাটাই এইখানে বলা হয়েছে। এরপরে মেটা ডিসক্রিপশন দিবেন কিনা, ইমেজ যেটা আপলোড করবেন সেটার অল্টার ট্যাগ দিবে কিনা, সেই কথাটা বলেছে। আর 10টা কিওয়ার্ড রিসার্চ করবে সে। এখানে তো হেডিং হেডিং 3 ট্যাগ বুঝছি না ভাই, জোরে বলেন। বইয়ে করছে, এখানে কি করব? বলতেছি এখানে তো আপনার হেডিং 1 হেডিং 2 হেডিং 3 ট্যাগ আছে। আমরা তো এখানে তো টাইটেল এরকম ধরনের আছে যখন ইউজ কেসে করি। আচ্ছা, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 ট্যাগ ট্যাগ আছে, মিন করেছে যেটা আপনার টাইটেল একটা পেজের ভিতরে একটাই থাকে, তাই না? কিন্তু হেডিং থাকে অনেকগুলো। সে যেহেতু কাজ করবে এখানে শুধুমাত্র পেজ নিয়ে, পুরো ওয়েবসাইট না, 10টা পেজ নিয়ে কাজ করবে। ও আচ্ছা, আমরা প্রিমিয়াম প্যাকেজে চলে আসছি। প্রথমে প্রিমিয়ামটা দেখছি, খেয়াল করি না। আমিও তো খেয়াল করি নাই। আচ্ছা, বেসিকে দেন। না, আমরা প্রিমিয়াম যেহেতু ধরেছি এখানে এটা শেষ করে আচ্ছা, ফেলি। প্রিমিয়াম থাক, এটা উল্টা দিচ্ছি। সো এখানে যে ট্যাগ এর কথা উল্লেখ করছে, এখানে ট্যাগ ঠিক না, এখানে হেডিং 1, এখানে বলেছে যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এটা একটা ট্যাগ আকারে সে বলেছে, এটা কোনো ম্যাটার না রবিন ভাই, ঠিক আছে? আচ্ছা, যে সার্ভিস গুলো দিবে এখান থেকে কোনটা পারবেন না সেটা আমাকে বলেন। পেজ অডিট করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সে পেজ অডিট না করলে কিভাবে কাজ করবে, এমনিতে উল্লেখ করেছে এখানে। হ্যাঁ, স্যার, আমাকে বলে যে আপনারা এটার মধ্যে কোনটা করতে পারবেন না সেটা আবার শিখাবো দরকার হলে। না পারবো ভাইয়া। ওকে, এই কনফিডেন্সটা আমি চাচ্ছিলাম, যে আপনাদের মধ্যে এই কনফিডেন্সটা আসুক যে আমরা এগুলো করতে পারবো। ওকে, আমরা স্ট্যান্ডার্ডে আসি। আচ্ছা, প্রিমিয়াম যদি আপনারা এটা করতে পারেন তাহলে সেটা একটা $120 সার্ভিস। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, সেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে গুগল এসে সার্ভিস টাইটেল দিয়েছে $70 কাজ করবে। এখানে 5টা মেইন পেজ অপটিমাইজেশন করবে সে। হ্যাঁ, বেসিক মেইন পেজটা আর এমনিতে বলেছে আসলে মেইন কথা, এরকম অনেক সময় অনেক কথা হয়তো উল্লেখ চলে আসবে, এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই। মেইন পেজ সব একই বিষয়।
মানে ক্লায়েন্ট যদি বলে, দেখা যাচ্ছে যে তার মূল পেজে, যেমন মেন পেজ বলতে বোঝায় কি জানেন, হোম পেজ, অ্যাবাউট সেকশন, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই যে কিছু বেসিক কমন প্যাটার্নের কিছু পেজ গুলো থাকে, এগুলোকে মেন পেজ আর কি মাঝে মাঝে বলা হয়। এটা কোনো বিষয় না, আপনাদের কাছে পেজ তো পেজই, মেন পেজ কি আর যে কোনো পেজ সবই সমান, এসিও করবেন, কাজ হচ্ছে এটা। তো 5টা পেজ নিয়ে কাজ করবে এবং কি বিষয়গুলো প্রায় একই রকম। এই যে 7টা কিওয়ার্ড রিসার্চ করবে, ইমেজের অল্টার টেক্সট দিবে, মেটা ডেসক্রিপশন দিবে, টাইটেল অপটিমাইজ করবে, এবং বেসিকের ভিতরে দেখতে পাচ্ছি শুধুমাত্র সংখ্যা কমেছে, এখানে 3টা পেজ নিয়ে কাজ করবে, সার্ভিসটা একই রকম থাকবে। এবং এখানে আবার হেডিং এ কাজ করবে না এবং পেজটা অডিট করবে না। এই দুইটা সেকশন হিডেন করা আছে, ব্লু টিক চিহ্ন দেয়া নাই, তার মানে হচ্ছে এই দুটো করবে না বেসিকে। ওকে, হেডিং এর ব্যবহার যদি না করে ভাইয়া, হেডিং এর ব্যবহার যদি না করে, তাহলে ওই জায়গায় কি ব্যবহারটা করবে? মানে না, ক্লায়েন্টের তো অবশ্যই পেজ রেডি করা থাকবে, তাই না? সেইটাকে ও, এ তো আর কন্টেন্ট রাইটার না। মানে পেজ রেডি করা, সাইট রেডি করা থাকবে, শুধু পেজ করে নেবে। রাইট, আপনি বুঝতে পেরেছেন এতক্ষণে। সেটা হচ্ছে একটা পেজ লেখা রেডি করা থাকবে, সেটাকে এসইও ফ্রেন্ডলি করে দিবে, এইটা হচ্ছে তার প্যাকেজ। এখানে কোথাও লেখা আছে সে কন্টেন্ট লিখে দিবে, লেখা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই তো 3টা পেজ করবে, তাহলে 3টা পেজ। আচ্ছা, ওই কি প্রোডাক্ট সম্পর্কে, মানে যে কোনো সম্পর্কে ওয়েবসাইটে কাজ করে এনি কাইন্ড, হ্যাঁ এনি কাইন্ড। যদি প্রোডাক্ট সম্পর্কে করে নেয়, তাহলে আমি 3টা পেজ যে করবো, তাহলে 3টা পেজে মানে কিভাবে কতগুলা ইয়া থাকা লাগবে, কন্টেন্ট কতগুলা, প্রোডাক্ট বা কতগুলা কি থাকা লাগবে একটা পেজে? যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে সেটা আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার ওয়েবসাইটকে এসইও ফ্রেন্ডলি করে নিতে এত ওয়ার্ডের একটা টাইটেল লাগবে, এত ওয়ার্ডের ডেসক্রিপশন লাগবে। আপনারা তো ইউএসটিএসইও ব্যবহার করছেন, তো আপনারা ভালো বলতে পারবেন যে কত ওয়ার্ডের টাইটেল আপনার প্রয়োজন, কত ওয়ার্ডের মেটা ডেসক্রিপশন প্রয়োজন। এটা তো আমি বলেছি আপনাদেরকে। বা ইমেজের অল্টার টেক্সট কিভাবে দিবেন, এটা তো দেখাইছি, তাই না? না, এটা তো বুঝতে পারছি। ধরেন আমরা যে পেজ তৈরি করছি, আমি যেরকম বেবি প্রোডাক্ট তৈরি করছি, সেখানে তো 20টা প্রোডাক্ট আমি ইয়া করছি পেজটাতে। তাহলে ক্লায়েন্টকে আমি প্রোডাক্ট বাদে অন্য কোনো বিষয়ে যদি ওয়েবসাইটে কাজ করে নিতে হয়, তাহলে আমাকে কিভাবে বলবো কথাটা? কাজ করে দিতে হলে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাকে লিখতে হবে, বা লেখা আছে সেটাকে এসইও অপটিমাইজ করতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ইউএসটিএসইও তে প্লাগইন করা থাকবে, আপনি জাস্ট দেখবেন যে কি কি প্রয়োজন, এই কন্টেন্টের ভিতরে লেখাটা কি ছোট আছে নাকি বড় আছে, এর ভিতরে কোনো হেডিং দিতে হবে নাকি দিতে হবে না। মানে এক কথায় ভাইয়া, পেজটা র্যাঙ্কিং এ আনতে আমার যতটুকু প্রয়োজন, যা করা লাগে সেটা করতে হবে, পেজে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। হ্যাঁ, মূল টপিকটা দেখতে হবে যে এই পেজটা, মনে করেন 5টা পেজ তো 5 রকম টপিকে থাকবে, যেমন আপনাদের প্রত্যেকটা পেজ 5 জনের 5 রকম ক্যাটাগরি না, কেউ বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কেউ গেমিং নিয়ে কাজ করছেন, তো আপনাদের টপিকই তো আলাদা। ওটা ক্লায়েন্ট বলেই দিবে না? অবভিয়াসলি ক্লায়েন্ট তো বলে দিবে আপনাকে। আচ্ছা ভাই, এই যে ফার্স্টের দিকে দেখা যাচ্ছে যে এই যে বলেন ভাই, যখন একবারে যাব না কাজে, তখন মেবি হালকা হালকা আটকে যেতে পারি ভাই। এখন যেমন হচ্ছে, মানে এখন হচ্ছে পারবো, বাট ফিল্ডে গেলে কি হবে? না ভাই, যে দেখা যাচ্ছে যে হচ্ছে যে এই ভাইয়ের যে যে অনেকগুলো রিভিউ আছে, যার কারণে উনি কাজ পাচ্ছে, কিন্তু প্রথম দিকে যারা কাজ করে মার্কেট প্লেস বা অন্যান্য জায়গায় দেখা যায় যে এক্সপিরিয়েন্স চায়, বা মার্কেট প্লেসে দেখা যাচ্ছে রেটিং চাচ্ছে। তো আমাদের তো নতুন কাজ করতে গেলে একদম আমাদের রেটিং বা হচ্ছে যে কোনো রিভিউ কিছুই থাকে না। তো এক্ষেত্রে প্রথম কাজ পাওয়ার জন্য কি করতে হবে? আমি তো ওই সেকশনে যাইনি পলক ভাই, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এই মার্কেট প্লেসটা কিভাবে কাজটা হয়ে থাকে, দেন আমি আপনাদেরকে ওই জায়গায় থ্রো করব যে তাহলে এইটা ছিল প্রোডাক্ট, এই ধরনের সে সার্ভিস দিয়েছিল, আমরা কি করতে পারি। সেই জায়গাতে এখনো যাইনি। আমি আপনাকে আপাতত এই ফাইবার সম্পর্কে চিনাচ্ছি যে ফাইবারে
কি ধরনের কাজ হয়ে থাকে। এই যে আমরা এখন দেখতেছি একটা প্রোডাক্ট, এরপরে দেখবো এই দোকানদারকে, এই দোকানদারের দোকানটাও ঘুরে দেখবো, ঠিক আছে? আপাতত যেটুকু বলছি এটুকু করতে থাকেন। আর সাদমান সাদমান ভাই, অর্পণ ভাই আর কি, অর্পণ ভাই আপনার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ভাই আপনাদের ইউজার দেয়া আছে, একটা ওয়েবসাইটের ইউজার আমি আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি। এখানে আপনি প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত, মনে যা আসতেছে সবকিছু প্র্যাকটিস করে ফেলেন, আমার কোনো বাধা নেই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন, এটা ছিল আমাদের 3টা প্যাকেজ। এটা ছিল আমাদের প্রোডাক্টের ডিসপ্লে, এটা ছিল প্রোডাক্টের টাইটেল, তাই তো? এখন নিচে খেয়াল করব অ্যাবাউট দিস গিগ। অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে যেহেতু আমাদের কারোর সাথে ফিজিক্যালি দেখা হবে না, সো এইটা সম্পর্কে আমি যতটুকু করতে পারবো সেটা সম্পর্কে একদম বিস্তারিত, যে এ টু জেড আমার কি কি প্রয়োজন, কি লাগবে কি না লাগবে, এই সম্পর্কে যতদূর বলা সম্ভব হয় ততদূর পর্যন্ত বলে রাখবো। যেমনটা করেছে এই এই ব্যক্তি, সে তার সম্পর্কে কি কি করবে, তার কত বছরের এক্সপেরিয়েন্স আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে গত 4 বছর ধরে কাজ করছে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সে অনেক ভালো মানের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারে, বুস্ট সেল, মার্কেটিং, র্যাঙ্ক করতে পারে ওয়েবসাইটকে। অন পেজের ভেতরে সে কি কি করতে পারে সে কথাগুলো বলছে। টেকনিক্যাল এসইও ইনক্লুড থাকবে কি কি, যেমন সাইট ম্যাপ, এক্সএমএল, এটা শিখাইছি, তাই না? হ্যাঁ, যদি আমরা এইগুলো সম্পর্কে জানি না, যেমন হচ্ছে যে সিএসএস, এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ, যে এগুলো আমাদের প্রয়োজন নাই। এই 2 নাম্বার, এটা আমাদের প্রয়োজন নাই এসইওর ক্ষেত্রে, এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে আমরা এটা শিখেছি সাইট স্পিড অপটিমাইজ, যেটা বললাম যে সেটা শিখবো যদি আমাদের প্রয়োজন হয়, এটা অবশ্যই শিখবো। দেখতে পাচ্ছি যেহেতু মার্কেটে চলে, প্রোডাক্টের ভিতরে আছে, তাহলে আমাদের শিখতে হবে, সো শিখবো। অফ পেজের ভিতরে বিভিন্ন বিষয়গুলো আছে, যে হাই কোয়ালিটি সে ডিএপিএ সহ কমেন্ট, ব্লগ কমেন্ট করবে। ভাই ডিএ তো জানি, ডোমেইন অথরিটি। পিএটা কি? আচ্ছা, পেজ অথরিটি, পেজ অথরিটি, হ্যাঁ এই তো বুঝতে পারছেন, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। এখানে পেজ অথরিটিকে বোঝানো হয়েছে। পিএ সম্পর্কে একটু জাস্ট গুগলে সার্চ করলেও আপনারা পাবে, দেখবেন পিএ কি বোঝানো হয়েছে। যেমন মোজ র্যাঙ্ক সম্পর্কে মনে হয় আপনাদের একটু হিডেন বিষয় আছে, তাই না? মোজ র্যাঙ্ক সম্পর্কে আপনাদের কি বোঝানো হয়েছে? ভাইয়া মোজ র্যাঙ্ক এটা সম্পর্কে বোঝানো হয়েছে আপনাদের? হয়েছে ভাই। ওকে, তাহলে তো ঠিক আছে। কি এটা হয়তো বা ইয়ে করছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালে কোনো ক্লাস হয়েছে কিনা হয়তো বলতে পারতেছি না, মনে হয় হয়নি। আচ্ছা, আপনারা বলতেই পারতেছেন না মোজ র্যাঙ্ক সম্পর্কে আপনাদের ক্লাস হয়েছে কিনা? বা মোজরাং সম্পর্কে ক্লাস হয় নাই। আপনি তো জানেন, মোজ র্যাঙ্ক সম্পর্কে একটু বলেন দেখি। ভুলে গেছি ভাই। এটা বলছেন মোজ র্যাঙ্ক কি? ভাই আমাদের এসএ ক্লাস নিয়েছিল 3 দিন। হ্যাঁ, 3 দিন ক্লাস নিয়ে প্রথম দিনে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এগুলো শিখাইছিল। সেকেন্ড দিনে আপনার হলো কিভাবে পোস্ট করতে হয় আর্টিকেল লিখে, এগুলো শিখাইছিল। প্লাস তৃতীয় দিনে আমরা জাস্ট দেখছিল যে কার কার পোস্টের কি অবস্থা, এইটুকুই। শেষ এসিও? এসইও শেষ, এসইও অপটিমাইজেশন শেষ। আচ্ছা, অন পেজ এসইও, তারপর অফ পেজ শিখাইছিল 2 দিন। মোট আপনার 5 দিন ক্লাস হয়েছিল এসইও অপটিমাইজেশন নিয়ে। বাবা, যাক অনেক দিন হয়েছে, বিশাল লম্বা ক্লাস হয়েছে। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমরা এখানে দেখলাম অফ পেজ অপটিমাইজেশন এখানে দরকার নাই, কারণ হচ্ছে সে তার গিগ সম্পর্কে বলেছে। বলতেছিলাম আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ধরে আমিও যে কি একটা সিলেক্ট করছি, আপনিও করছেন, এখন গুগল টপে গিয়ে মানে কে আগে, এটা কিসের উপর ডিপেন্ড করে? বুঝতে পারলাম না, আরেকবার ভাই, আপনার কথা আটকে আটকে আসতেছে। বলতেছি ধরেন আমার কিওয়ার্ড আর আপনার কিওয়ার্ড সেম, এখন এক্ষেত্রে আমরা দুজন গুগলে টপ র্যাঙ্কিং আছে, মানে কে আগে আসবো?
মানে এটা ডিফেন্স করবে ব্যাকলিংক এর সংখ্যা কার কত বেশি আছে, কে কত ভালো মানের ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করেছে, কে কেমন কত সুন্দর আর্টিকেল লিখেছে, কত ওয়ার্ডের লিখেছে, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের স্পিড কেমন, ভিজিটর সেখানে যে থাকছে কিনা এটার উপরেও ডিফেন্স করে অনেক সময়। স্পিড অপটিমাইজেশন করা, ডোমেইন অথরিটি, এগুলোর উপরে। ডোমেইন অথরিটি কি এগুলো তো বলছি, ডোমেইন অথরিটির উপরে অনেক কিছু ডিফেন্স করে। সবকিছু মিলায়া গুগল মার্ক করবে, যে একটু ভালো হবে তাকেই ফার্স্ট র্যাঙ্কে দিয়ে দিবে। বেসিক্যালি যেটা বেশি দেখা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংক, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা একটা বিষয় দেখলাম বা জানতে পারলাম, যেটা বোঝানোর উদ্দেশ্যে এত বকবক করছি। একটা গিগ তৈরি করতে হলে, গিগকে আমরা কি বললাম, প্রোডাক্ট। একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আমাদের যেটা প্রয়োজন, নোট করে নেন ভাই, আমি নেক্সট ক্লাসে কিন্তু সেইভাবে ধরবো, ঠিক আছে? একটা গিগ তৈরি করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টাইটেল, একটা ইমেজ দরকার, 3টা প্যাকেজ সাজাতে হবে। 3টা প্যাকেজ, একটা মিনি, একটা মিডিয়াম আর একটা ফ্যামিলি প্যাক, এরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই প্যাকেজের ভিতরে আপনি কি কি দিবেন সুন্দর করে একটা টাইটেল সহ, এই যে এটা টাইটেল, এটা প্রাইস, এইটা ডেসক্রিপশন লিখতে হবে প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে। তাহলে একটা টাইটেল লাগবে, একটা প্রাইস লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে। তাহলে 3টা প্যাকেজ সাজাতে হবে, একটা টাইটেল লাগবে, একটা ইমেজ লাগবে, আর একটা লাগবে হচ্ছে আমাদের এই ডিটেইলস অ্যাবাউট গিগ। এইটা সাথে আরেকটা বিষয় লাগবে, যেহেতু আমি অলরেডি আপনাদের এসইওটা শিখাইছি, এই জন্য আপনাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। সব সময় নিচে স্ক্রল ডাউন করে রিলেটেড ট্যাগ নামে যে সেকশন আছে এইটাকে খেয়াল করবেন। ঠিক যেমন আমরা গুগলের জন্য কোনো কিওয়ার্ডকে খুঁজে বের করি যে এই কিওয়ার্ডের মাধ্যমে কত সার্চ ভলিউম আছে, এইখানে ঠিক বিষয়টা এরকম হবে। এই রিলেটেড ট্যাগের মাধ্যমে যদি কেউ সার্চ করে, সেইটা হবে আমার গিগের জন্য ইমপ্রেশন। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? ভাই আরেকবার বলেন। আচ্ছা, আমি আরেকবার বলছি। রিলেটেড ট্যাগ হচ্ছে এইখানে যে কথাগুলো, যে কিওয়ার্ড গুলো লেখা আছে, এই কিওয়ার্ড লিখে যদি কেউ ফাইবারে সার্চ করে, তাহলে শুধুমাত্র এই গিগটা তার সামনে আসবে। কোন ক্লায়েন্ট যখন, যেমন আমি কি লিখে সার্চ করেছিলাম, এসইও সার্ভিস, এটা লিখে সার্চ করার কারণে এই গিগটা সামনে আসছে। আবার কেউ যদি এসইও অপটিমাইজেশন লিখে সার্চ করে তাহলেও আসবে, আবার ওয়ার্ডপ্রেস এসইও লিখে সার্চ করলেও আসবে, আবার গুগল টপ র্যাঙ্কিং লিখে সার্চ করলেও আসবে। এইরকম রিলেটেড ট্যাগ নামে 5টা ট্যাগ ব্যবহার করতে হয়। আপনারাও যখন গিগ ক্রিয়েট করেন, না 5টা বেশি দেওয়া যাবে না, যখন আপনারা গিগটা ক্রিয়েট করবেন, এই প্রোডাক্টটা লঞ্চ করবেন, তখন আপনাকে অবশ্যই এই 5টা ট্যাগ দিতে হবে। সেটা এমন ধরনের ট্যাগ হতে হবে যেটা লিখে মানুষ সার্চ করতে পারে। অর্থাৎ ক্লায়েন্ট যখন এই সার্ভিসটাকে কিনতে আসবে, কি লিখে সার্চ করতে পারে, এটা হচ্ছে রিলেটেড ট্যাগ। এটা আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। আচ্ছা ভাই, এরকম সার্ভিস আর তো অনেকেই আছে না, এরকম এসইও সার্ভিসে অনেক ইয়ে আছে। তো এরা যদি একই ওয়ার্ড, এই যে হচ্ছে কিওয়ার্ডটা দিছে, এগুলো আমরা দিলে হবে না? সেম দিয়ে দিলাম এর মতো 5টা। হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? আপনি যখন 3টা দোকান ঘুরে বা 2টা দোকান ঘুরে ওখান থেকে দেখলেন যে সবচাইতে ভালো মানের কোনটা হচ্ছে, আপনি এই দোকানের 2টা ব্যবহার করলেন, ওই দোকানের 3টা। আপনি বাজারে যখন নতুন দোকান দিবেন, তখন পাশের দোকানকে রিসার্চ করতে হবে না যে পাশের দোকান কিভাবে তার বিজনেস করতেছে? এটা তো জাস্টিফাই করতে হবে আপনাকে, তাই না? তো আপনাকে দেখতে হবে কোন দোকানের প্রোডাক্টটা সবচাইতে বিক্রি বেশি হয়েছে, তখন আপনি আইডিয়া নিতে পারেন যে রিলেটেড ট্যাগ তারা কি ব্যবহার করেছিল। এখানে আমাদের সর্বোচ্চ সুবিধা হচ্ছে
আমরা প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে জানতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি 215 বার বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটি 8টা অলরেডি অর্ডার আছে। সে কি করবে, আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফার্স্ট অন গুগল বাই বেস্ট এসইও সার্ভিস এন্ড ব্যাকলিং। সে তার প্যাকেজ সম্পর্কে যদি আমরা এখানে দেখি, প্রথমে বেসিকে যেটা আছে $20, স্ট্যান্ডার্ডে আছে $85, এরপরে প্রিমিয়ামে আছে $125। নিচে স্ক্রল করে দেখবেন সে কি কি সার্ভিস দিবে এইটা সম্পর্কে তারা কি বলেছে এবং আমরা কি পারি, আমরা ক্লাসে কি শিখেছি এবং কোনটা পারি না, এই সম্পর্কে আপনার নিজের স্কিল নিজেকে যাচাই করতে হবে। দেন নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন, ওই দোকানেরটায় আমরা দেখলাম যে অনলি 85টা সেল হয়েছিল, কয়টা, 45টা বিক্রি হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 215টা বিক্রি হয়েছে। তাহলে দেখেন তার ট্যাগ আর এই ট্যাগ সমান আছে, একরকম আছে? না ভাই। তাহলে আলাদা করেছে, তাই না? এখানকার ট্যাগ আর এখানকার ট্যাগ অবশ্যই হ্যাঁ ভাই, আলাদা আছে। কিছু আলাদা। এই যে আলাদা করছে, অবশ্যই এই ট্যাগের উপরে তাহলে বেশি ক্লায়েন্ট আসে, এই ট্যাগের উপরে একটু কম আসে। এটা হচ্ছে নিজের থিঙ্কের ব্যাপার, যে কোনটার সাথে মিউচুয়াল করে, কোনটার উপরে মিউচুয়াল করে আপনি এটা করবেন। এরপর দেখেন আমরা আরো একটা দোকান জাস্টিফাই করব। যেমন এখানে দেয়া আছে কি, আই উইল 150 এসইও ব্যাকলিং হোয়াইট হ্যাট ম্যানুয়াল লিংক। এখানে টাইটেলটা হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাট্রাকটিভ বিষয়। আমি আগে বলেছি যে কারোর সাথে এখানে ফিজিক্যাল দেখা হবে না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লেখার মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাতে পারি। আচ্ছা ভাই, আপনি যে প্রোফাইল থেকে দেখাচ্ছেন এই প্রোফাইলে কোনো গিগ তৈরি করা আছে নাকি এরকম? তাহলে আমাদেরকে প্র্যাকটিক্যাল আচ্ছা, আমি দেখালে ভালো বলছি হতো। ভাই, আমি একটু সময় নিচ্ছি, পলক ভাই, আমি জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। আঙ্কেল আসছে, একটু কথা বলছি আঙ্কেলের সাথে। ওকে। পলক ভাই, হ্যাঁ ভাই বলেন। পলক ভাই, কালকে একটু আপনার ডিস্টার্ব করবো নি ভাই মেসেঞ্জারে? হ্যাঁ ভাই, নক দিন, সমস্যা নেই। বেশিক্ষণ না ভাই, এই 5-6 মিনিট একটু কথা বলবো নি। ঠিক আছে ভাই? ওকে ওকে, সমস্যা থ্যাংক নেই। ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। সাব্বির ভাই, আপনার ব্লগ সাইটের কি অবস্থা ভাই? ভাই ওই অবস্থা হয়ে আছে, আমি তো ওটা সমাধান করতে পারিনি। মানে ভিজিটর আসে সমস্যা নাই, কিন্তু ওই যে আপনাকে আপনি ভাই সাথে নিয়ে করলেন না, মেটা টেক্সট আমি সাবমিট করতে পারতেছি না, কি যে প্রবলেম হলো। আচ্ছা ওটা বলুন। এমনি দেখেন তো ভিজিটর কেমন আসতেছে পার ডে, ওই ইয়ে করেন। তাহলে ওটা পরে করবো না, আগে ভালো করে ব্লগটা সাজাই নি নাকি? হ্যাঁ, ভালো করে আগে ব্লগটা খুব সুন্দর করে ইয়ে করে নেন। কতগুলো পোস্ট করছেন এই পর্যন্ত? ব্লগে পোস্ট ওই তো 15টা 20টার মতন। গুগলে সাবমিট করেছেন? কেগুলা পোস্ট গুলা? পোস্টগুলো না, আপনাদের ব্লগ সাইটটা। না, সাবমিট করি নাই, বললামই তো আমার গুগলে সাবমিট করতে পারি নাই। গুগলে সাবমিট করেন, 20টা পোস্ট করার পরে আপনার ওই যে গুগল সার্চ কনসোলে গিয়ে আপনি সাবমিট করতে হবে। তো আগে আমি ওই মেটা ট্যাগটা আমি হলো আগে আমি HTML এডিটরে যে আমি ইয়া করব না, ওটা আপনি ইয়ে করার পরেও করতে পারবেন, আগেও করতে পারবেন, সমস্যা নাই এটা। কিন্তু আকাশ ভাই, আমি যত দূর জানি। জি ভাই। মনে আছে ওই যে একদিন স্বপন ভাই ক্লাসে ছিল না, একটা অন্য একটা ভাই ক্লাসে ছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। ওই দিন তো গুগল অ্যানালাইটিক্স এর ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই দিন তো ওই ভাই তো আমার ব্লগের যে সাইটটা আছে না, ওই সাইটটা হ্যাঁ। গুগলে দিয়ে দিছে। ওটা ভাই আপনি গুগল সার্চ কনসোলে দেয় না, ওটা আপনি দিয়েছে গুগল অ্যানালাইটিক। ওটা মানে আপনাদের কোথা থেকে কেমন ভিজিটর আসতেছে, প্রতিদিন কেমন ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে, এগুলার এটাই ওটা ওই গুগল অ্যানালাইটিকটা।
আর মানে আপনার আর যেটা আপনি বললেন গুগল, কি বললেন এটা আপনি? গুগল সার্চ কনসোল ভাই, এটা আপনার এটাতে আপনি হলো সাবমিট করতে হবে আপনার ওয়েবসাইটটা। ওয়েবসাইট বলেন, ব্লগ সাইট বলেন, যেটাই বলেন ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করতে হলে তো আমার মিনিমাম 20টা পোস্ট লাগবে না? হ্যাঁ ভাই, 20টা পোস্ট না, আপনি একটা পোস্ট করার পরে করতে পারেন, কিন্তু 20টা পোস্ট যখন আপনি করবেন সেক্ষেত্রে আপনার 20টা পোস্ট গুগলে ইন্ডেক্স হওয়ার ক্ষেত্রে সেটাতে আপনি হলো সুবিধা পাবেন বেশি, মানে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যাবে। তাছাড়া যেমন আমার প্রথম অবস্থায় যেমন একটা দুটো করে বললো সাবমিট ইন্ডেক্স নিচ্ছিল না, এখন পরবর্তীতে কিছুদিন পরে দেখি যখন 10টা 11টা পোস্ট করলাম তারপরে অটোমেটিক নিয়ে নিছে সবগুলো। ওকে ভাই। সরি ভাই, অনেক লেট হয়ে গেল। কি বলছিলেন পলক ভাই, আরেকবার বলেন। হ্যাঁ, বলতেছি যে প্রোফাইল থেকে মানে দেখাচ্ছেন এই প্রোফাইলে কোনো গিগ যদি ক্রিয়েট করা থাকে এখান থেকে দেখালে একটু ধারণা ভাই পাইতাম এইটা যে একটা কিভাবে ডেমো করতেছেন। অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কোনো কিছুই নাই। মেবি ও আচ্ছা দুইটা ভাই, তাহলে ঠিক আছে। ক্লাসে দেখানো, না ক্লাসে দেখানো হয়েছে এরকম একটা গিগ, তাও কপি পেস্ট করে আপনার হচ্ছে এখানে গিগ ক্রিয়েট করা আছে। এগুলো এগুলো দেখে এটা দেখে আসলে লাভ হবে না। আচ্ছা, আচ্ছা, আমরা যে গুলো তৈরি করি এগুলো তো কপি পেস্ট করা যাবে না? না না, কপি পেস্ট করা যাবে না। কিভাবে করতে হবে এটা আমি বলছি, আসতেছি।
আমি জাস্ট এই ধারণাটা আগে দিয়ে নিই যে একটা গিকে আসলে কি কি থাকে, তারপরে আমরা ক্রিয়েট করার সময় কি কি লাগবে এটা এবং নাইগঞ্জে দেশে নাই। তো তাহলে আমরা দেখলাম যে একটা গিগ তৈরি করতে হলে আমাদের একটা টাইটেল প্রয়োজন, একটা প্যাকেজ প্রয়োজন। এখানে দেখেন অনেক ভালো মানের একটা গিগ এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র 150টা হোয়াইট হ্যাট ব্যাকলিঙ্ক করে দিয়ে সে $195 সে নেয়। তার দেখেন 602টা হচ্ছে রিভিউ আছে, অলরেডি 58টা অর্ডার আছে। অনেক ভালো মানের একটা গিগ এটা। তো আমরা এগুলো নিয়ে আসলে একটু রিসার্চ করব। শুধুমাত্র আমি যেটা দেখাচ্ছি সেটা এসইও সার্ভিস নিয়ে সার্চ করার পরে যে 3853টা সার্ভিস আসছিল, এখান থেকে আমি হাতে গোনা 2-3টা গিগ ওপেন করেছি। আপনারা যে সেকশন গুলো শিখেছেন অন পেজ অপটিমাইজেশনের প্রত্যেকটা সেকশন নিয়ে যদি আপনারা এখানে সার্চ করেন, দেখবেন প্রত্যেকটা নিয়েই এক একটা সার্ভিস আছে। এবং আপনারা যদি মনে করেন যে ফুল এসইওর জন্য একটা প্যাকেজ সাজাবেন, তো এখানে দোকান আপনার, প্রোডাক্ট আপনাকে সাজাতে হবে, কত টাকা আপনি রিসার্চ করবেন। এখন এটা করতে হলে যেটা করতে হবে, যেহেতু আপনি দোকান দিবেন, এর জন্য আপনাকে অবশ্যই বাজারটা রিসার্চ করতে হবে। এটা একদম নিজ দায়িত্বে। আপনি যে সার্ভিসটা শিখেছেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা আছে, এটা আপনারা ভালো করে জানেন যে আপনি কি প্রোডাক্ট দিতে অ্যাভেলেবল, তাই না? তো এইটার উপরে আপনাকে প্যাকেজ সাজাতে হবে আপনার একদমই নিজের, এবং এই টাইটেলটাও আপনাকেই সাজাতে হবে। ইমেজের ধারণা যেটা বলছিলাম যে ডিসপ্লে, এটা একটা আকর্ষণের ব্যাপার। তো কিভাবে এটাকে এসইও ফ্রেন্ডলি করব, আমি জাস্ট আপনাদের ধারণা দিলাম, কারণ হচ্ছে এখানে আপনাদের টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, রিলেটেড ট্যাগ গুলো খুঁজে বের করবেন, একটা পিকচার মেক করবেন। এই যে আপনি এই কাজগুলো করবেন, দেন এখানে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি করে এই গিগটা পাবলিশ করলে আমাদের অর্ডার আসবে, সমস্ত বিষয় দেখাবো। যেটা পলক ভাই হয়তো ভাবতেছেন যে ভাই আরো তাহলে একটা প্রোফাইল দেখান, যে প্রোফাইল থেকে আমরা দেখে একটু ধারণা পাবো বাস্তবিক। এগুলোই আসলে প্রোফাইল, এখান থেকে আপনাকে ধারণা নিতে হবে। এরপরে আমরা গিগ ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যেটা বলছিলাম যে আমরা তো একটা প্রোডাক্ট দেখলাম, এটা একটা প্রোডাক্ট। এখন আমরা সেই দোকানটা দেখবো, অর্থাৎ এই ব্যক্তিটাকে দেখব, সে কি করে। দেখেন এখানে বলেছে যে ব্যাকলিঙ্ক করে দেয়। এখানে তার প্যাকেজ সম্পর্কে পড়বেন, সে কি কি করবে, তার সার্ভিস সম্পর্কে অবশ্যই অ্যাবাউট গিকে সে বলে দিয়েছে। এই যে এখানটায় বলেছে এক্সএমএল সাইট ম্যাপ করবে, মেটা ট্যাগ দিবে, এই সেই আমরা যেগুলো শিখেছি আর কি। তো আমরা এখন প্রোডাক্ট থেকে সেই দোকানটা যাব, অর্থাৎ তার প্রোফাইলে চলে আসলাম। দেখেন এটা তার প্রোফাইল। সে কোথা থেকে আসছে সেটা সম্পর্কে যদি জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি সে পাকিস্তান থেকে প্রোফাইলটা তার, এবং 2019 সালে সে জয়েন করেছে। তার প্রোফাইলের টাইটেলটা হচ্ছে এটা, তার প্রোফাইলের টাইটেল হচ্ছে এসইও সার্ভিস শপিফাই এসইও ই-কমার্স এক্সপার্ট। এবং তার নিচে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তার ডেসক্রিপশন, অর্থাৎ সে কি ধরনের সার্ভিস সে দিতে পারে সে সম্পর্কে বলেছে এখানটায়। তো যখন আমরা একটা অ্যাকাউন্ট করতে আসব এখানে, অর্থাৎ এই বাজারে যখন দোকান দিতে আসব, তখন সেই দোকানের একটা নাম লাগবে, অবশ্যই একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, এটা প্রয়োজন। আমি যতটুকু বুঝাইছি, যেটুকু সম্পর্কে আলোচনা করেছি, এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমি ক্লিয়ার করব। এটুকুর মধ্যে প্রশ্ন করেন, এর বাইরে যাওয়ার দরকার নেই, কারণ আমরা তো নেক্সটে ওগুলোতে আসবো। না ভাই, এটুকুর মধ্যে আপাতত কোনো প্রশ্ন নাই, আপাতত নেই ভাই। ওকে, তাহলে নেক্সট ক্লাসের আগে আপনাদের কাজ হচ্ছে, আপনাদের এখানে আপনারা সবাই ভিজিট করবেন, fiverr.com এ ভিজিট করার পরে এরকম, যেহেতু আমরা 2-1 দিনের মধ্যে এখানে দোকান দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই দোকানটা, এই বাজারটা রিসার্চ করতে হবে। এই বাজার রিসার্চ করার পরে
আপনার যে ধারণা হবে সেই ধারণা থেকে আপনার টাইটেল, ডিসক্রিপশন, পিকচার রেডি করতে হবে একটা প্যাকেজের জন্য, একটা প্রোডাক্টের জন্য। রিসার্চ কিভাবে করতে হবে সে বিষয়টা তো পারবেন নাকি? এখন যেভাবে দেখাচ্ছি, জাস্ট সার্চে আসবেন। আপনি এখন কোন বিষয়ের উপরে অনেক থিঙ্ক চলে আসছে, আপনাদের মধ্যে অনেক কোশ্চিন চলে আসছে, আমি জানি। নতুন অবস্থায় ফাইবারে অ্যাকাউন্ট করতে আসলে প্রশ্নের শেষ থাকে না। কোন বিষয় নিয়ে করব ভাই, কত টাকা রাখবো ভাই, কোন প্যাকেজ কি দিব ভাই, নানা রকম উড়াধুরা প্রশ্ন আসে। এইটা সবচাইতে সেই ভালো বুঝতে পারবে যে সার্ভিসটা দিবে। অর্থাৎ সার্ভিসটা যেহেতু আপনি দিবেন, আপনি সবচাইতে ভালো বুঝতে পারবেন যে এই সার্ভিসে কত টাকা রাখলে আপনার জন্য ভালো হবে। এবং যখন আপনি বাজার রিসার্চ করে দেখবেন যে সেম সার্ভিসটা আপনি দিতে যাচ্ছেন, এখন প্রশ্ন হতে পারে ভাই আমি কোন সার্ভিসটা দিব। এসিওর তো বিভিন্ন অংশ আপনি শিখেছেন, যেইটা আপনি বেশি ভালো শিখেছেন আপনি সেইটাকে একটা প্যাকেজ করেন, কিংবা মনে করেন যে পুরোটা মিলায়ে আপনি একটা প্যাকেজ করবেন। পুরোটা মিলে আপনি একটা প্যাকেজ করবেন, শুধু অন পেজ কে একটা প্যাকেজ করবেন, শুধু অন পেজ একটা প্যাকেজ করবেন, শুধুমাত্র ফোরাম পোস্টিং কে একটা প্যাকেজ করবেন। আপনি যেভাবে ইচ্ছা প্রত্যেকটা পার্ট কে আপনারা যদি মনে করেন এক একটা প্রোডাক্ট বানাবেন, সেটাও পারেন। যদি সবগুলো মিলে, এটার দায়িত্ব একদমই আপনার। আপনি যেভাবে সাজাবেন ক্লায়েন্ট সেভাবে খাবে। তবে এটা একটা বিষয় যে আসলে বাজারে কি চলতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাজারে ক্লায়েন্ট আসলে কি বেশি নিচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা নতুন সেলার, পলক ভাই যে কথা বলছিলেন সে কথার হালকা কিছু অ্যান্সার এই কথার মধ্যে আছে যে ভাই প্রথম অবস্থায় আমাদের তো রেটিং কিছু নাই, আমরা কিভাবে এখানে কাজ পেতে পারি ভাই, কি হতে পারি ভাই। গিগ ভালো হলে, আপনার প্রোডাক্ট ভালো, দোকান ভালো, অবশ্যই আপনার এটা সেল হবেই। এটা এরকমই মার্কেট প্লেস, বিক্রি হতে বাধ্য ভাই। কারণ এখানে এমন কোনো পার্সন নাই যে ঘাড়ে করে রিভিউ নিয়ে আসছে, কোনো পার্সন এখানে নাই। দেখেন 2021-এ কত অ্যাকাউন্ট খুলেছে, এখান থেকে ফিল্টার করবেন যখন আপনারা সার্চ করবেন। তো এই যে ক্যাটাগরি থেকে আপনারা ফিল্টার করে এই যে নিউ সেলার, এখান থেকে সেলারের ডিটেইলস, আপনার টপ সেলার আছে, নিউ সেলার গুলোকে দেখবেন। এই যে নিউ সেলার দিয়ে দিবেন, এরপরে ফিল্টার করে সার্চ করবেন। অ্যাপ্লাই করলে সার্চটা হবে নতুন সেলারদের। শুধুমাত্র যদি বাঙালিদের দেখতে চান, বাঙালি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে বাজেটের লিমিট দিয়ে দিতে পারেন যে কত থেকে কত বাজেটের মধ্যে গিগ গুলো আপনি দেখতে চাচ্ছেন, ডেলিভারি টাইম কতর মধ্যে। 2021 সালে যারা অ্যাকাউন্ট করেছে, 2021-এর আজকে কয় মাস যাচ্ছে এখন? 4 মাস ভাই। এই 4 মাসের মধ্যে তো অবশ্যই অ্যাকাউন্ট হয়েছে, এসইও নিয়ে বিভিন্ন প্রোডাক্টও আসছে বাজারে। তারা কি বিক্রি করে নাই ভাই? এই দেখেন করেছে, নিউ সেলার একদম 2021 সালে অ্যাকাউন্ট করেছে এবং নতুন সেলাররা বিক্রি করতে পারতেছে। তারা কি ঘাড়ে করে ভাই রিভিউ নিয়ে আসছিল? মার্কেট প্লেসে কেউ কখনো রিভিউ নিয়ে আসে না, এখানে আসার পরে জেনারেট হয় রিভিউ। এরপরেও আপনাদের আরো কি কি করতে হবে না করতে হবে আমি আছি নেক্সট স্টেপ বাই স্টেপ। সো অনেক কথা বলেছি ভাই, পাশেও আজকে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, এর মধ্যে দিয়েও কথা বললাম। অনেক মিস্টেক হচ্ছিল ক্লাসের মধ্যে, কারণ হচ্ছে পাশে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল। আপনাদের সাথেও কথা বলছি, পাশে এদের অ্যাক্টিভিটিও খেয়াল করছি, এটা করতে যাই একটু ঝামেলা হয়েছে আর কি। যাই হোক, যে হ্যাঁ ভাই আমাদের নেক্সট হোমওয়ার্কটা কি করতে পারে নাই? নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে রিসার্চ করে এখানে আপনাকে দোকান দিতে হলে আপনার দোকানটা আপনি কি সার্ভিস দিবেন এটার উপর একটা প্যাকেজ সাজানো, অবশ্যই একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা পিকচার রেডি করবেন যেন আমরা অ্যাকাউন্ট করে এখানে গিগ ক্রিয়েট করতে পারি। অ্যাকাউন্ট করা একদমই ইজি, ফাইবারে অ্যাকাউন্ট করা এত সহজ যা অন্যান্য যত মার্কেট প্লেস আছে সবচাইতে সহজভাবে অ্যাকাউন্ট করা যায় হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে। আচ্ছা, আর একটা কথা ভাই, আমাদের নেক্সট ক্লাস তো মনে হয় ইয়ার মধ্যে পড়ে যাচ্ছে, রোজার মধ্যে। হ্যাঁ আচ্ছা, যদি আমাদের হচ্ছে সমস্যা হবে তাই না, রোজার মধ্যে যদি হয় 10টা থেকে যদি আমি আপনাদের ক্লাস করে দিই, সমস্যা আছে কারো? না ভাই, 10টা থেকে দিলে সমস্যা নাই, কারণ আপনার তারাবির জামাত হয়তো আপনার
8:30 যদি হয় 1.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাইয়া তারাবির নামাজ করে পুরো পুরো আস্তে আস্তে প্রায় 10:15-20 বেজে যায়। 10:15-20 বাজে, তাহলে ধরেন আমরা যদি 11টায় স্টার্ট করতে তাহলে তো আবার ওইদিকে অনেক সমস্যা হয়ে যাবে, মানে অনেক রাত হয়ে যাবে। তাই তো দেখতেছি। বেসিক্যালি আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি সাধারণত সেহরি করে তারপরে ঘুমাই। ভাই আমার প্রবলেম না, আমিও সেরি করেই ঘুমাই। ভাই 10:30 আর পড়ার সময় নেই, 10:30। ভাই এটা কাজ করা যায় স্বপন ভাই, ভাই ক্লাস টাইমটা একটু শর্ট করা যায়, যেহেতু এখন 2 ঘন্টা, তো যদি 2 ঘন্টা করে নেন তাহলে অনেক লেট হয়ে যাবে। আপনি একটু কমাইতে পারেন ক্লাস টাইমটা, যদি আমাদের লস হবে। 10টা থেকে দিলে প্রবলেম হবে না মনে হয়। 10টা থেকে না, কেউ বলছিলেন যে হয়তো 10টা 10-15-20 বেজে যায় তারা বিশেষ করে আসতে। 10:30 নেন আপনি। আমরা এক কাজ করি, প্রথম দিন আমাদের যেহেতু প্রথম রোজার হবে, বা নেক্সট দিনে তো আমাদের তারাবি তো আগের দিনে পড়তে হচ্ছে, তো আমরা যেটা করব নেক্সট ক্লাসটা হচ্ছে 10টা থেকে স্টার্ট করব। যদি কোনো প্রবলেম ঘটে তার পরবর্তীতে আমরা হচ্ছে টাইমটা আবার একটু এক্সচেঞ্জ করব। ওকে ওকে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই সবাই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।